অনেকদিন পর আবার একটা ভিডিও ভয়েস অফ তান্নিতে একটু চেঞ্জ আসছে, একটু বদল আসছে এবং এখানে এবার ভিডিও আসবে, ইনফরমেশনের সঙ্গে আসবে। আর তার সঙ্গে তোমাদের যেরকমটা বলেছিলাম বেশ কিছু জায়গার কথা শোনাবো এবং সেই কথাগুলো শুধুমাত্র আমি আমার মতো করে বলবো না, সেই কথাগুলো বলবেন সেখানকার মানুষজন বা তাদের মুখ থেকে আমরা সেই সমস্ত অভিজ্ঞতার কথা শুনবো। এবং সেই জন্য আজকে এই যে প্রত্যেকবার ফিরে ফিরে আসা ওই যে ফিনিক্স পাখির মতোই, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের ভিডিওটাও সেরকমই হোক, বরং মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। এবং সেটার জন্য কোথায় আসা? সেটার জন্য আসা কালীঘাট। কালীঘাট আমাদের শহর কলকাতার বলা যেতে পারে এবং বিশ্বজোড়া খ্যাতি যে জায়গার, যে মন্দিরের, সেই মন্দিরের রয়েছে কিছু অলৌকিক গল্প, সেই মন্দিরের রয়েছে কিছু মাহাত্ম্য, যে মাহাত্ম্যগুলো আমি আপনি আমরা সবাই হয়তো জানি বা হয়তো জানি না, কিন্তু যারা বলতে পারবেন সেই গল্পগুলো নিয়ে, সেই কথাগুলো নিয়ে, এবং তারা সত্যি নিজেরাও কখনো কিছু সেরকম কিছু দেখেছেন কিনা, মাকে সত্যি সত্যি সামনে থেকে কখনো ফিল করেছেন কিনা যে সত্যি কেউ আছে, কোনো একটা অস্তিত্ব রয়েছে কারোর, একটা কেউ, একটা কিছু, একটা তারা কখনো দেখেছেন কিনা, সমস্তটা নিয়ে আজকে কথা হবে। আর যে কথা একটু আগেই বলছিলাম যে আজ আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যারা এই বিষয়টা নিয়ে, এই কালীঘাট এবং কালীঘাটের মায়ের যে মাহাত্ম্য সেটা নিয়ে যারা সব থেকে বেশি ভালো কথা বলতে পারবেন। সেই জন্য আমি বেশি কথা খরচ করিনি, আমি চলে এসেছি। সন্দীপ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এনারা হচ্ছেন প্রধান সেবায়। এবং আমি আপনার থেকে জানতে চাইবো, মানে আমার আলাদা করে মনে হয় বলার দরকার নেই যে চারপাশে একটা অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে, তাই তো? মানে বেশ কিছু বছর ধরে আমি বলবো, শুধুমাত্র এখন বলি না। আর এই যে অস্থির পরিস্থিতিটা চারিদিকে, সেটা না কোথাও না কোথাও যেন বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে শান্তির ঠিকানা বলতে এই মায়ের মন্দির কালীঘাট। এই কালীঘাটের তো একটা মাহাত্ম্য রয়েছে, একটা রহস্য রয়েছে, গল্প রয়েছে, সেটা যদি আপনি একটু আপনার মতো করে বলেন। নমস্কার, আমি সন্দীপ হালদার, এক্সিকিউটিভ মেম্বার, কাউন্সিল অফ সেবায়েত, কালীঘাট কালী মন্দির। বলতে গেলে প্রথমে বলতে হয় যে 1600 শতকের মাঝামাঝি সেই সময় এই জায়গাটা ছিল গভীর জঙ্গল বা ডেন্স ফরেস্ট, চারিদিক অন্ধকার। ভাগীরথী নদী এই মন্দিরের পাশ দিয়ে যেত। সেই সময় এই মন্দির ছিল অত্যন্ত ছোট এবং জলের মধ্যে কুমির, ওপরে বাঘ, কাপালিকের দৌরাত্ম, ডাকাত, চোর কিছুরই অভাব ছিল না। কিন্তু এই গঙ্গা ছিল দুদিকে জল ভর্তি, ছোট বড় বজরা যাচ্ছে, নৌকো যাচ্ছে, কেউ ব্যবসা করতে যাচ্ছে, কেউ মাছ ধরতে, কেউ জলবিহারে বেরোচ্ছে। পরিবেশটাই অন্যরকম ছিল। ঠিক সেই সময় আত্মারাম ব্রহ্মচারী উনি তার শিষ্যদের নিয়ে এই মন্দিরের পাশ দিয়েই যখন গঙ্গাসাগর যাচ্ছিলেন, তো সেই সময় সন্ধে হয়ে গেছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ঘাটেতেই উনি রাত্রিটা থাকবেন, কারণ ওনার মনে হয়েছিল এই জায়গাটা একটা দেবস্থান। সত্যি তাই হলো। উনি দেখলেন যে পরবর্তী ক্ষেত্রেই আরতি শুরু হয়ে গেল এবং মায়ের পুজো শুরু হলো। তো শিষ্যরা তারা জঙ্গলে ঢুকে গেল কাঠ জোগাড় করার জন্য, রাত্রে কিছু করে খেতে হবে। কিন্তু আত্মারাম ব্রহ্মচারী উনি একটা নির্জন জায়গায় বেছে নিয়ে উনি ধ্যানে বসে গেলেন। বহু বছর ধ্যান করার পরে মা সতী বললেন, দেখো তোমার পুজোয় আমি খুশি হয়েছি। তুমি তোমার যে ব্রহ্মশিলা নিয়ে, কোষ্ঠী পাথর নিয়ে এতদিন আমাকে পুজো করেছো, সেই পাথর রাখবে। আর তুমি নীলগিরি পর্বতে যাও, সেখানে ব্রহ্মানন্দ গিরি আমার পুজো করছে এবং আমি তার পুজোতেও খুব খুশি। তুমি তাকে সঙ্গে নিয়ে এবং তার ব্রহ্মশিলা নিয়ে এই কালীঘাটে এসো। তো যেমন নির্দেশ তেমন কাজ। উনি গেলেন দৈব বলে ব্রহ্মানন্দ গিরিকে তার কোষ্ঠী পাথর ব্রহ্মশিলা নিয়ে কালীঘাটে উপস্থিত হলেন। এরপর আবার তারা যখন ধ্যানে বসলেন, সেটা ছিল জ্যৈষ্ঠ মাস, শুক্লা চতুর্দশী, পূর্ণিমার আগের দিন। মা সতী বললেন, দেখো আমার ডান পায়ের 4টে আঙুল, বুড়ো এক্সেপ্ট বিক্টো, বড় আঙুলটা নয়, 4টে আঙুল এই হ্রদে পড়েছে। সেই সময় এই হ্রদটা ছিল কানেক্টেড উইথ ভাগীরথী, কারণ চারিদিকেই শুধু মাটি মাটি আর মাটি, কংক্রিটের রাস্তা ছিল না। পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। যাই হোক, দেখা গেল যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সেই পাথর হয়ে গেছে, যেটা ভূমিষ্ঠ হওয়ার পরে সেটা নড়াচড়া করছে এবং তারা সেটাকে সংগ্রহ করলেন। তখন মা সতী বললেন যে আগামীকাল ছদ্মবেশে বিশ্বকর্মা আসবেন এবং তিনি আমার এই রূপ দেবেন। যেমন কথা তেমন কাজ। পরের দিন বিশ্বকর্মা এসেছিলেন। আজকে আমরা যে মায়ের মূর্তি দেখি সেটা দুটো পাথরের ওপরে, দুটো কোষ্ঠী পাথর ব্রহ্মশিলার উপরে তৈরি এবং সেটা স্বয়ং বিশ্বকর্মার নির্মিত। আচ্ছা, এই যে আমরা দেখি যে আজকাল কোনো সাফল্যের জন্য, যে কোনো সাফল্যের জন্য বা কোনো একটা কিছুর জন্য পুজো দিতে কালীঘাটকেই সবাই বেছে নেয়। কালীঘাটের এই যে অলৌকিক কথা রয়েছে না কিছু, যে এখানে আসলে সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়, অনেকে মানে, অনেকে মানতে চান না। যারা মানতে চান না তাদের জন্য কি বলবেন? যারা মানতে চান না তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলছি তারা মানতে না চাইলেও তারা ভেতরে ভেতরে মানেন। এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে। আমি সেটা ডিসক্লোজ করতে চাই না। তারা মায়ের সামনে আসতে চায় না পাবলিকের সামনে, কিন্তু গোপনে আমাকে বলে, তাদের মনের কথা
প্রাণের কথা মাকে জানানোর জন্য। হুম, সুতরাং আমি সেটা ডিসক্লোজ করব না, হয়তো অনেকেই বিভিন্ন কারণে হুম। বলতে পারে না বা সামনে আসে না, কিন্তু পেছনে তারা মাকে শ্রদ্ধা ভক্তি সবই করেন। আর মায়ের এই পুজো তো প্রত্যেক দিনের, হুম, এই কোনোদিন এরকম নেই যে বাদ যাচ্ছে, এরকম হুম, নয়। হুম, আচ্ছা, আমরা দেখি যে এই চারপাশে এটা একটা কিউরিওসিটি রয়েছে যে হ্যাঁ, কালীঘাটে আমরা দেখি যে প্রচুর মানুষজন বিয়ে করতে আসে, বিয়ের হুম, জন্য ছুটে হুম। আসে। এর পেছনে কি কোনো গল্প রয়েছে? অবশ্যই রয়েছে। কালীঘাট এমন একটা সতীপীঠ শক্তিপীঠ, যেটা হচ্ছে সতীপীঠ শক্তিপীঠের ইউনিভার্সিটি। আচ্ছা। সতীপীঠ শক্তিপীঠ 51টা আছে, হুম, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সিটি। এ পরম শক্তি মায়ের এখানে। শুধু তাই না, এখানে 365 দিনই শুভ দিন, যার জন্য এখানে বিয়ের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন পড়ে না, বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। সর্বোপরি বলতে পারি যে মায়ের এই সিঁদুর এতটাই শক্তিশালী, এতটাই এর বন্ডিং, ভারতবর্ষের এলিট ফ্যামিলি 70% ব্যক্তি যারা এখান থেকে মায়ের সিঁদুর নিয়ে গিয়ে তারপরে সিঁদুর দান করেন, সেটা সাধারণ লোক নয়। আর সাধারণ লোক প্রায় 99% তারা জানেন যে এই সিঁদুর এতটাই বন্ডিং, এতটাই তার জোশ, এতটাই ক্ষমতা, কোনোদিন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়নি। আচ্ছা, আর একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে ভীষণ, সেটা হচ্ছে মাকে যখন ভোগ দেওয়া হয়, আমরা তো সর্বত্রই জানি যে পুজো হলে বা কোথাও কোনো ভোগ হলেই সেটা নিরামিষ। এখানে মাছের মাথা আমি দেখেছি ভোগে দেওয়া হয়, আমার মনে হয় আরো অনেক কিছুই দেওয়া হয়, তো সেটার কারণ কি? দেখুন, আপনি যদি দেখেন হুম, যে 51 পীঠ, আমি যেটুকুনি জানি প্রত্যেকটা পীঠেতেই কিন্তু আমিষ। এবারে এখানে মাছের মাথা একটা পরম্পরা, ঠিক সেরকম যে ছাগ বলি হয় তার স্কাল যেটা, হুম, সেটাও একটা পরম্পরা। এই দুটো ছাড়া পুজো কমপ্লিট হয় না। এই জন্যই মায়ের কাছে মাছ এবং মাংস। তবে হ্যাঁ, মাংস যেটা মহাপ্রসাদ বলি আমরা, সেটা কিন্তু নিরামিষ। নিরামিষ মহাপ্রসাদ কিভাবে হচ্ছে, যে এটা গার্লিক, রসুন থাকছে না, অনিয়ন থাকছে না, পেঁয়াজ থাকছে না, এই দুটো বাদ দিয়ে মায়ের ভোগ রান্না করা হয়। আপনারা তো সব সময় মানে যেটা বললেন 365 দিন শুভ দিন, এবং 365 দিন আপনারা এই পুজো অর্চনার সঙ্গে আপনারা যুক্ত থাকেন। এরকম কি কখনো অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে ঘটেছে, যেটা হয়তো বিশ্বাস করবে না অন্য কাউকে বললে, যেটা আপনারা হয়তো কখনো ফিল করেছেন বা উপলব্ধি করেছেন? এরকম কি কখনো কোনো ঘটনা ঘটেছে? ঘটেছে, মাঝে মধ্যেই হয়। আমরা দেখেছি, আমি দেখেছি, যখন মন্দির খুলতে আসি আর্লি ইন দা মর্নিং ব্রহ্ম মুহূর্তে, বা যখন মন্দির বন্ধ করি, গা হালকা হয়ে যায়, আনন্দে ভরে যায়, মনে হয় কিছু একটা নতুন প্রাপ্তি হলো। একটা ঘটনা বলি, আমি যখন রাত্রিবেলা মন্দির বন্ধ করব, তো রাত্রির হয়ে গেছে, আমাদের একটা সিস্টেম আছে, একটা স্টিপুলেটেড টাইম আছে মন্দির বন্ধ করার। একজন বাচ্চা মেয়ে, তাকে দেখলাম যে সে মন্দিরে ঢুকছে, তো বাচ্চা মেয়ে মানে বিবাহিতা, তো আমি তাকে বললাম যে এখন মন্দির যাচ্ছ, মন্দির তো বন্ধ হয়ে গেছে, বলে একবার দর্শন করে আসি। হুম, ভালো কথা, আমি বললাম না ঠিক আছে, বিবেকের কাছে আমি হার মানলাম, তাকে হুম। আটকাতে পারলাম না, সে গেল। কিন্তু যখন তাকে আমি বলতে গেলাম যে ভাই তুমি বেরিয়ে এসো, তখন আর তাকে আমি দেখতে পেলাম না। আমার মনে হয় সেটা সেরকমই কিছু একটা ঘটনা, যা আমার চোখের সামনে ঘটেছে, যেটাকে আমি উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি, যেটাকে আমি অবিশ্বাস করতে পারি না। আচ্ছা, ওখানে একটা কুণ্ড রয়েছে একদম মন্দিরের সামনে, সেটারও তো কিছু গল্প রয়েছে, কথা হ্যাঁ, রয়েছে, যেটা জানা আমার মনে হয় দরকার সেই সবার। সময় হুম, এটা সরোবর টাইপের ছিল, হ্যাঁ, হুইচ ওয়াজ কানেক্টেড উইথ দ্য যেটা ভাগীরথী। আপনি বলছিলেন হ্যাঁ, শুরুতে। আচ্ছা। এবং এই ভাগীরথী নদী, এটা কিন্তু দ্যাট টাইম দ্যাট ওয়াজ জাস্ট বিহাইন্ড দ্য টেম্পল, নাও মুভড অ্যাওয়ে, একটা দূরে চলে গেছে কংক্রিটের রাস্তা হওয়ার জন্য। হুম, তো এই যে সরোবর ছিল, চারিদিকে পঞ্চবটির বন ছিল, মানুষ যখন ঢুকতো দেখতো, তখন তো মানুষ কম, তারা অবাক হয়ে যেত। এইখানেই মায়ের সতী অঙ্গ পড়েছিল, তার জন্য এর বৈশিষ্ট্য ভিন্ন। মানে সেটা কি এখনো অব্দি কোনো মাহাত্ম্য অবশ্যই রয়েছে? আমরা দেখেছি, হুম, আমি নিজে দেখেছি, শুনেছি, হুম। সবকিছু এ করেছি, যে অনেক মহিলা মাতৃত্ব লাভ করতে পারছে না, আচ্ছা। তারা এখানে স্নান করেছে, দণ্ডি কেটেছে, মায়ের হুম। চরণে জল দিয়েছে, খবর এসেছে, সে মাতৃত্ব লাভ করেছে। তাহলে আমার মনে হয় আমরা যখন এসেছি, তাহলে আমাদেরও একবার যাওয়া উচিত, যদি আমরা যেতে পারি। এবং মায়ের আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটাও করছি, আমার মনে হয় মায়ের আশীর্বাদ নিয়ে সবার কাছে পৌঁছে যাবে, যারা সত্যি মন থেকে চেয়েছিল এই গল্পগুলি শুনতে এবং এই কথাগুলি শুনতে, এবং তারা অপেক্ষা করছিল। তাদের জন্য আমি বরং একটু ভেতরেও যাওয়া যায়। আর এই মুহূর্তে আমরা সেই কুণ্ডের সামনে এসেছি, যেই কুণ্ডের কথা এতক্ষণ ধরে ভেতরে বসে হচ্ছিল, তাই তো? এটাই হচ্ছে সেই কুণ্ড। এটা যদি বলেন যে এই মাহাত্ম্য এই যেটা বলছি। সেই কুণ্ড বা হ্যাঁ, সরোবর, যেটা হ্যাঁ, আগে ভাগীরথীর সঙ্গে যুক্ত ছিল, হ্যাঁ। এখানেই পঞ্চবটির বাহার ছিল, হুম। এখানেই মায়ের সতী অঙ্গ পড়ছে। এখান থেকে আত্মারাম ব্রহ্মচারী হ্যাঁ, সেটাকে রিকভার করে হ্যাঁ, আমাদের মূর্তির তলাতে স্থাপন করেছেন, সেটা হ্যাঁ, একটা লোহার বাক্সে হ্যাঁ। রাখা আছে, আচ্ছা, যে মায়ের এখন মূর্তি আমরা দেখলাম, তার তারই নিচেই রয়েছে, ভেতরে রাখা আছে। রাখা রয়েছে। এবং বছরে একদিন স্নান যাত্রার দিন হ্যাঁ। সেটা হালদার মশাইরা হুম। সেটাকে চোখে
পট্টি বেঁধে তাকে স্নান করি আবার যথাস্থানে রেখে দেন ও মানে চোখে দেখা হয় না, না তার বিশাল শক্তি, বিশাল জ্যোতি, সেটাকে আচ্ছা। নেওয়ার মতন ক্ষমতা সাধারণ মানুষের নেই। মানুষের নেই। আচ্ছা, আর এই আশপাশটায় আগে যখন কিছু ছিল না তখন জঙ্গল ছিল, বন জঙ্গল ছিল। 595 বিঘা 9 কাটা 3 ছটাক জমি মায়ের সম্পত্তি ছিল। হ্যাঁ অ্যান্ড দ্যাট টাইম দ্য এরিয়া ওয়াজ ডেন্স ফরেস্ট। সাধারণ লোক আসার কথা ভাবতেই পারতো না, কারণ কাপালিক একদিকে, ডাকাত একদিকে, জলে হাঙর, ওপরে শিয়াল, বাঘ, কি নেই সবকিছু উপস্থিতি এখানে ছিল। একেই সেই সময় তৎকালীন লোক সংখ্যা কম ছিল, তা সত্ত্বেও তারা দিনের বেলায় সেই ভয় বেরোত না। আচ্ছা, আর এইটাতে মনে হয় সাধারণ মানুষজন এমনি হাত দিতে পারেন না বা ছুঁতে পারেন না। হ্যাঁ, এইটাতে হাত দেওয়া যায়, কিন্তু এটা একটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সাধারণ লোকের হাত থেকে জায়গাটাকে বাঁচানোর জন্য এখানে ব্যারিকেড করে আটকানো হয়েছে। আদারওয়াইজ এত সুন্দর রাখা খুব ডিফিকাল্ট, কারণ সারা ভারতবর্ষ না, ফ্রম অ্যাব্রোড অলসো তারা আসছে, তারা সবসময় চায় এর উপরে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু সেটা তো করতে দিলে একটা সময় দেখা যাবে এটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, কলকাতা আর কালীঘাটের এক নিবিড় সম্পর্ক, যে সম্পর্কের ভিত মা কালী এবং এই কালী মন্দির, যে কালী মন্দিরে রয়েছে অলৌকিক কিছু শক্তি, অন্তত তেমনটাই বিশ্বাস করেন অনেকে। সেরকমই কিছু গল্প, সেরকম কিছু কথা, সেরকম কিছু তথ্য আপনাদের জন্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকমই আরও নানা গল্প, নানা তথ্য, নানা অজানাকে জানবো আমরা ভয়েস অফ দ্য নিতে।